সময়টা মধ্যাহ্নের একটু আগে। গ্রীষ্মের তপ্ত রোদটা পুরোপুরি শরীরে আঘাত করছে। অসহ্য এই গরমে টিকে থাকাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। পশ্চিমের বিল্ডিংয়ের প্রাচীর ঘেঁষে বেড়ে ওঠা দুইটা কৃষ্ণচূড়া গাছ, লাল কমলা ফুলে ছেয়ে গেছে পুরো গাছ। বসন্তের সদ্য পরিস্ফুটিত কচি পাতাগুলো ফাঁকে পাঁচ পাপড়ি বিশিষ্ট লাল ফুলগুলো তার নিজস্ব রূপ মেলে সৌন্দর্য ছড়াচ্ছে। কৃষ্ণচূড়া গাছ দুটো বেশ পুরনো, শাখা প্রশাখা ছড়িয়ে রাখা বিশাল আকৃতির এই গাছ দুটো যেন ইউনিভার্সিটির সৌন্দর্য মাত্রাতিরিক্ত বাড়িয়ে তুলেছে। অদূরে কোথাও দুটো কাক বিরতিহীনভাবে কাকা শব্দ করে নিজের সমস্যার কথা জানান দিচ্ছে। এই গরমে তারাও যেন অতিষ্ঠ হয়ে উঠেছে। ক্যান্টিনে পিনপিন নীরবতা। পুরো ক্যান্টিন এখন খালি ব্যাড চয়েস গ্রুপের ভয়ে। তখন ঈশানকে কোনোভাবে শান্ত করতে না পেরে কিয়ানরা টেনে এখানে নিয়ে এসেছে। বিসি গ্রুপকে এখানে আসতে দেখে ক্যান্টিনের সকল মানুষ নিঃশব্দে বেরিয়ে যায়। কিয়ানরা একটা ফাঁকঢোল গিলে ঈশানকে শান্ত করতে চায়। ঈশান এর মধ্যে পুরো ক্যান্টিনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মেঝেতে কাচের প্লেট ভাঙা, গ্লাস ভাঙা, চেয়ার পড়ে আছে। বাকিরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মুহূর্তে ঈশানকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। শ্রাবণ আর রিহান নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তামিম, সাব্বির আর কিয়ান ঈশানকে থামাতে চাচ্ছে। গ্রীষ্মের রোদের মতো ঈশানের রাগও সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। ওয়েটার এসে 6টা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে গেলে রিহান বাড়িয়ে নিজের পছন্দের ফ্লেভার নিয়ে তাতে চুমুক বসায়। চেয়ার টেনে পায়ের উপর পা তুলে আইস করে বসে। তাতে তার অরেঞ্জ ফ্লেভার সফট ড্রিঙ্কস, মুখে তার মিটিমিটি হাসি। ঈশান, তুই কি এখনও রেগে আছিস? রিহানের কথায় ঈশান হঠাৎ করে থেমে যায়। বাকিরাও অবাক হয় রিহানের রসিকতায়। এই সময় মোটেও এটা আশা করেনি তারা, যেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। ঈশানের রাগ তখন আস্তে আস্তে পড়তে নিয়েছিল, কিন্তু রিহানের রসিকতার রাগে পারদ করে খেপাবাঘের ন্যায় ফুঁসে উঠেছে। কাঠের একটা চেয়ার তুলে আকস্মিক রিহানের দিকে ছুঁড়ে মারে। হতভম্ব রিহান কিছু বুঝতে না পেরে বোকার মতো তেড়ে আসা চেয়ারটার দিকে তাকিয়ে আছে। বাকিরা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রিহানের দিকে। চেয়ারটা যখন রিহানকে আঘাত করবে তখন ন্যানো সেকেন্ডের ব্যবধানে রিহান লাফ মেরে দূরে সরে যায়। সাথে সাথে ঠাস করে চেয়ার ভাঙা শব্দ হয়। রিহান বেচারা ভয়ে বুকে থুতু দিয়ে ঈশানের দিকে কাঁদো কাঁদো মুখে তাকায়। তোরা আমার সাথে এরকম কিভাবে করতে পারস? তোরা আমার বন্ধু হতেই পারিস না। ইস, আরেকটু হলেই তো ইন্নানিল্লাহ হয়ে যেতাম। শয়তান এত সহজে মরে না। ঈশানের কাটকাট জবাব। এক্স্যাক্টলি, আমি তো এটাই তোকে বোঝাতে চাচ্ছি। তোকে একটা থাপ্পড় মেরেছে বলে তো তুই মারা যাসনি, তাই না? তাহলে এমনভাবে জিনিসপত্রকে মেরে ফেলছিস কেন? তাদের কি বাঁচতে মনে চায় না? ঈশানের কথায় প্রতি উত্তরে রিহান সরল মুখে জবাব দেয়। ঈশান রেগে তেড়ে আসতে নিলে রিহান দৌড়ে কিয়ানের পিছনে দাঁড়ায়। কিয়ান, সামনে থেকে সর, ওরে আজকে আমি মজা বুঝাবো। কিয়ান এবার মারাত্মক রেগে যায়। দাঁতে দাঁত চেপে বলে, তোদের জ্বালায় আমি আর বাঁচলাম না। মনে চাচ্ছে সত্যি সত্যি কচু গাছের সাথে গলায় দড়ি দেই। সব বুঝলাম, কিন্তু বলছিলাম কি, কচু গাছের বদলে বট গাছ ব্যবহার করা যায় না? এতে ভালো ফল পাওয়া যাবে, মানে তোর মরতে কম কষ্ট হবে। তাছাড়া চাইলে আমি সাহায্য করতে পারি শক্ত দড়ি কিনে দিয়ে। রিহানের কথায় ঈশান আর কিয়ান বাদে সবাই তো হো হো হেসে ওঠে। কিয়ান কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে তো কথার কথা বলেছে, আর তার হারামি বন্ধুদের সব কাজ চোখ বন্ধ করে সাপোর্ট করতে হয়। তাই কিয়ান, তোমার এই সিদ্ধান্তের পাশে আমরা সবসময় আছি। তুমি চাইলে কিন্তু আজকে কাজটা শুরু করতে পারো। তামিম খোঁচা মেরে কিয়ানের উদ্দেশ্যে কথাগুলো বলল। আরেক দফা হাসির রোল পড়ে সেখানে। ঈশান এখন শান্ত হয়েছে, তবে কিয়ান রেগে গেছে। কিয়ান হনহনিয়ে বাইরে বেরিয়ে যেতে নিলে দরজার মুখোমুখি আসতেই দেখা হয় ব্ল্যাক রাইডেলের লিডার মারিয়ার সাথে। সাথে আছে তার দুইটা সঙ্গী ওরফে চামচা রিয়া আর কেয়া। কিয়ান বিরক্ত হয় এদের এখানে দেখে। রাগে মন চাচ্ছে মারিয়াকে কয়েকটা থাপ্পড় মারতে। কিয়ান আর বাইরে না গিয়ে শ্রাবণের পাশের চেয়ারে ধপ করে বসে পড়ে। এই মুহূর্তে
তার বাইরে যাওয়া ঠিক হবে না ভেবে ফিরে এসেছে। তাছাড়া এখন এখানে যে নাটকটা হবে সেটা না মিস করতে চায় না। মারিয়া ঈশানের সামনে এসে চোখে মুখে ন্যাকা কান্নার ভাব ফুটিয়ে তুলে বলে, বেবস, তোমাকে নাকি কোন মেয়ে থাপ্পড় মেরেছে, আবার নুডলস ফেলেছে। আমি ছাড়বো না ওই মেয়েকে, একদম শেষ করে ফেলবো ওকে। তোমার কোথাও লাগেনি তো? ইস, অনেক ব্যথা পেয়েছো নাকি? দেখি। মারিয়া ঈশানকে টাচ করতে গেলে ঈশান ধমকে ওঠে, স্টপ ননসেন্স। অপমানে মারিয়ার মুখ থমথমে হয়ে ওঠে, তবে তা বেশি পাত্তা না দিয়ে আবার ঈশানের কাছে এগিয়ে যায়। ন্যাকা সুরে বলে, অনেক ব্যথা পেয়েছো জান, ওই মেয়েকে আমি ছাড়বো না। ইস, গাল কেমন লাল হয়ে উঠেছে, অনেক কষ্ট হচ্ছে বুঝি? তুমি চিন্তা করো না, আমি ওই মেয়েকে শাস্তি দেব তোমার উপরে হাত তোলার জন্য। ঈশান মারিয়ার হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দেয়, শাসনের ভঙ্গিতে বলে, একদম কথায় কথায় গায়ে হাত দিবি না। আমাকে চিনিস না? আমার ক্ষমতা সম্পর্কে তোর কি ধারণা নেই? এক ডোজ খেতে চাস নাকি? মারিয়ার হাসি মুখটা চুপসে যায়, যা দেখে ব্যাড চয়েসের মেম্বাররা পৈশাচিক আনন্দ পায়। আহা, কি আনন্দ আমার মনে। কুটনি মহিলা আকাশে ভাসে, আর বান্দরের মতো মুখখানা দেখতে আমার মন চায় না। কিন্তু মারিয়া খালা জোকের মতো পিছু ছাড়ে না। সাব্বিরের বেসুরা গলায় এরকম বানোয়াট গান শুনে মুহূর্তের মধ্যে সেখানে হাসির রোল পড়ে যায়। এসএল টিমের আজ গোপন বৈঠক বসেছে, সবাইকে জরুরি ভিত্তিতে ডেকেছে। এত জরুরি ভিত্তিতে ডেকে আনার কারণ, কলোনি থেকে শত শত বাচ্চা নিখোঁজ হচ্ছে, এমনই থানায় মিসিং ডায়েরি পর্যন্ত নেওয়া হচ্ছে না। প্রতি 10 জন বাচ্চার মিসিং থেকে একজনেরটা গ্রহণ করে মিসিং ডায়েরি করা হচ্ছে। ঢাকার ঘনবসতিপূর্ণ জায়গা বস্তি থেকে এদিকে শতাধিক বাচ্চা নিখোঁজ হচ্ছে। এসএলের লিডার মারাত্মক রেগে আছে, শত শত বাচ্চা নিখোঁজ হচ্ছে, অথচ পুলিশ কত নির্বিকার। আর্টিকেলরা ডেস্কের উপর শব্দ করে রেখে উঠে দাঁড়ায়। লিডার উঠে দাঁড়িয়ে সমস্ত ইনফরমেশন লিডারকে দিতেই লিডার বলে ওঠে, এভরিওয়ান, আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং বস্তিতে নজর রাখতে হবে। একটা পিঁপড়া কখন ঢোকে আর কখন বের হয় সমস্ত তথ্য চাই আমার। তিন্নি আর তিয়াস, তোমরা বস্তিতে ছদ্মবেশে ঢুকবে। সারা, তুমি বস্তির আশেপাশে সমস্ত স্কুলে খোঁজ নিবে। আর নিহাত, তুমি আমার সাথে কালকে বেরোবে। আমরা কালকে ছদ্মবেশে পর্যবেক্ষণ করব। মাথা নাড়িয়ে সবাই টিম লিডারকে সম্মতি দেয়। সারা মুখটা সিরিয়াস ভঙ্গিতে বলে, ঠিক আছে, কিন্তু ম্যাম, বিভিন্ন গণমাধ্যমে তো আমাদের খবর প্রকাশ হয়েছে, এখন তো অপরাধী সাবধান হয়ে যাবে। চিন্তা নেই সারা, আমি নিজেই এই খবর ছড়াতে দিয়েছি, এতে আমাদেরই লাভ। কিন্তু সারা, তোমাকে যে কাজ দিয়েছিলাম তা করেছো? লিডার গম্ভীর কণ্ঠস্বর শুনে সারা আমতা করে বলে, মানে ম্যাম, এখনও কালেক্ট করতে পারিনি। যাও, যে যার কাজে যাও। নিহাত, আমার সাথে আসো। ওকে ম্যাম। সবাই মাথা নাড়িয়ে যে যার কাজে চলে যায়। কেউ নিজের ইচ্ছায় নিজের বিপদ চায় না। জিমি কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য মার্কেটে এসেছে। জিনিসপত্র নিয়ে গলির পথে বাড়ি ফিরছে। রাত তখন প্রায় 8টা। রাস্তায় ল্যাম্পপোস্টের আলোতে ধীর পায়ে হেঁটে যাচ্ছে। জনমানবহীন নির্জন রাস্তায় একা একটা মেয়ে হাঁটছে। জিমি শক্ত করে হাতের ব্যাগটা চেপে ধরে রেখেছে। চোখের মোটা ফ্রেমের চশমাটা হাত দিয়ে ঠেলে আশেপাশে একবার নজর বুলিয়ে নেয়। আশেপাশে তেমন কাউকে নজরে না পড়তে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে, তবুও তার ভয় কমছে না। জিমি নিচু হয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। হঠাৎ কারো হাসির শব্দে সামনে তাকিয়ে চমকে ওঠে। দুটো ছেলে তাকে দেখে হাসছে আর খারাপ মন্তব্য করছে। জিমি পাশ কাটিয়ে চলে যেতে চাইলে ছেলে দুটো তার হাত ধরে আটকে দেয়। জিমি রেগে হাত ছাড়িয়ে নেয়, একটা ছেলেকে থাপ্পড় মারে। এতে ছেলেটা মারাত্মক ক্ষেপে জিমির দুহাত চেপে ধরে। ধস্তাধস্তিতে জিমির হাতে থেকে ব্যাগটা পড়ে যায়। জিমি যথাসম্ভব নিজেকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু একা একটা মেয়ে দুটো ছেলের সাথে পারছে না। হ্যাংলা পাতলা ছেলেটা জিমির ওড়নাতে হাত দিয়ে টেনে
নিতে চাইলে জিমি ভয়ে নিজের ওড়না চেপে ধরে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। ধাক্কাধাক্কিতে চশমাটা নিচে পড়ে যায়। একটা ছেলে যখন জিমির শরীরে হাত দিবে তখনই আরও শক্তপোক্ত হাতের থাবায় ছেলে দুটো ছিটকে দূরে সরে যায়। জিমি মাথা তুলে ডাগর ডাগর চোখে তাকিয়েই দেখে ঈশান দুটোকে বেধড়ক পিটাচ্ছে। জিমি অবাক হয়ে কিছু করতেও ভুলে যায়। ঈশানকে এ সময় সে কখনোই আশা করেনি। ঈশান ছেলে দুটোকে পাগলের মতো পিটিয়েও শান্ত হয় না। ছেলে দুটো কোনো মতে নিজের জান নিয়ে পালিয়ে যায়। জিমি এখনও বোকার মতো তাকিয়ে আছে। তার বিস্ময়ের মধ্যে ঈশান দৃঢ় পায়ে হেঁটে সামনে এসে দাঁড়িয়ে কিছু বোঝা ওঠার আগেই পরপর 4টা থাপ্পড় মারে দুগালে। আকস্মিক এমন থাপ্পড়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। গালে হাত দিয়ে হতভম্বের ন্যায় দাঁড়িয়ে আছে। তুমি কি ভেবেছ পালিয়ে গেলেই আমার থেকে বেঁচে যাবে? কখনো না। আমার গায়ে হাত তোলার মতো সাহস করেছ তুমি, আর শাস্তি তো অবশ্যই পেতে হবে। তোমার লাইফ তো হেল হওয়া শুরু সবে। কাম ডাউন ডার্লিং। নিশ্চয়ই এরপরে দেখা এর চেয়েও ভয়ঙ্করভাবে হবে। হাসতে হাসতে কথাগুলো বলে চাবির রিংটা আঙুলে ঘুরিয়ে শীষ বাজাতে বাজাতে গাড়ির স্টার্ট দিয়ে চলে যায়। আমিও দেখব আপনি কি কি করতে পারেন আর আমি কি কি করাতে পারি। শক্ত মুখ করে কথাগুলো বিড়বিড় করে জিমি চোখের পানি মুছে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়।